পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। শুভ অপরাহ্ন প্রিয় দর্শকদের, সাথীরা, বন্ধুরা, জানাই আপনাকে ও আপনার পরিবারের সকলের জন্য শুভ কামনা। আমি পরিবর্তন নিউজ চ্যানেল। আজ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম চক্রান্ত ষড়যন্ত্র করছে বিজেপি এবং আরএসএস সংগঠনের দাঙ্গা চক্রান্ত। এপিসিআর অ্যান্ড বান্দি মুক্তি কমিটি যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে। মুসলিমদের উপর অত্যাচার, পুলিশ ঝুঠা বিষয় দেবার ফাঁসানা, শিশুদের মিথ্যা মামলা ফাঁসানা। এপিসিআর এবং বন্দি মুক্তি কমিটি যৌথভাবে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে অবস্থানরত জরিপ পরিচালনা করে। এই সমস্ত ঘটনার পিছনে আরএসএস এবং বিজেপির হাত ষড়যন্ত্র রয়েছে। ধুলিয়ান মুর্শিদাবাদে সাম্প্রতিক দাঙ্গার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন ভানু সরকার, চৌতন দাস সাধারণ সম্পাদক বন্দি মুক্তি কমিটি, সুবল সর্দার সহ সভাপতি বন্দি মুক্তি কমিটি পশ্চিমবঙ্গ, মোহাম্মদ রাফা সিদ্দিকী, আব্দুল শামশেদ, রফিকুল ইসলাম, এপিসিআর রাজ্য সমন্বয়, এ সেলিম, আইনজীবী মুস্তাফা, মঞ্জর জমিল। ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করে মর্মান্তিক ঘটনার প্রতিবেদন তৈরি করে, অপরাধীদের বিরুদ্ধে এফআইআর যাচাই করে, যার মধ্যে বেশিরভাগই ছিল জাল এফআইআরের অধীনে নিরীহ যুবক। পুরো বিষয়টি নথিভুক্ত করা হয়। আমরা হিসেব করে দেখেছি, এফআইআর এর 6,500-এর উপর মানুষের নাম আছে। 2 নম্বর 550-র উপর মানুষ গ্রেপ্তার হয়েছেন। এটা আমি বলছি পিছনের হিসেব, 1 জুন পর্যন্ত হিসেব। আজকে হচ্ছে 24শে জুন। আমি এর মধ্যে যে ঘটনা ঘটেছে সেগুলো হিসেবের মধ্যে নেই। 3 নম্বর 63 জন বাচ্চাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, তারা জুভেনিয়াল জাস্টিস বোর্ডের তাদের হেফাজতে ছিল। আমার প্রশ্ন হচ্ছে, তাদের মেডিকেল টেস্ট করানো হয়েছিল কি? আমি রাজ্য সরকারের কাছেই দাবি করছি, কারণ আমাদের কাছে খবর আছে, আমাদের যে প্রতিনিধি সেই বাচ্চাদের সঙ্গে মিট করেছিলেন, প্রায় 7 দিন পরেও গিয়েছিলেন, দেখেছে পিঠে বাচ্চা 14 বছর 12 বছর শিশুদের পিঠে তখনও দাগ রয়েছে। আমি গোটাটা কোর্টের মধ্যে রেখে বলছি, রাজ্য সরকারের কাছে আমি অনুরোধ করছি যে গ্রেপ্তারের পরে সাধারণ নিয়ম অনুযায়ী যে মেডিকেল টেস্ট হয়, প্রপার মেডিকেল টেস্ট হয়েছিল কি না। আমি আপনার উত্তরের মধ্যে থেকে পাবো। 2 নম্বর হচ্ছে যে জনপ্রিয় মিষ্টান্ন ভান্ডারের যিনি মালিক, তিনি বলেছেন, আমি আমার দোকান যারা ভাঙছেন তার সিসি ক্যামেরায় তাদের ছবি আছে, আমি পুলিশকে দিয়েছি। প্রশ্ন হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে কি না। তার সঙ্গে আরো প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে ভারতবর্ষের যতগুলো, আমি মানবাধিকার কর্মী দাঙ্গা ব্যবহার করি না, কারণ দাঙ্গা মানে দুপক্ষ মারামারি। দিল্লিতে যেটা হয়েছে আমরা বলি ওটা গণহত্যা, কেন 50+3, 50 জন মুসলমান মারা গেছে, 2 জন, একজন পুলিশ মারা গেছে, 2 জন তারা ঘটনাক্রমে মারা গেছেন, ধর্মের পরিচয় তারা হিন্দু। ফলে আমরা বলি যে এগুলো হচ্ছে গণহত্যা। কোন গণহত্যা সরকারের কোন স্তর থেকে প্রশ্রয় না থাকলে সেই দোকান পোড়ানো হয়েছে। এবং প্রশাসনে, আমি পলিটিক্যাল এক্সিকিউটিভের কথা বলছি না, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ, আমরা যারা জানেন তারা ভাগ করেন যে পলিটিক্যাল এক্সিকিউটিভ বলতে কি বোঝায় আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভের মদত ছাড়া, এবং আপনারা জানেন বোধহয় কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে প্রশ্ন করেছিলেন, তিনি পরিষ্কার বলেছেন বিজেপি পরিকল্পিতভাবে, আরএসএস, উনি আরএসএস বলেননি, আমরা বলছি আরএসএস, বিজেপি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। বিএসএফ হাইকোর্ট অর্ডার দেওয়ার আগে ওখানে বিএসএফ দেখা গেল কি করে, চটি পড়া বিএসএফ, অনেকেই অভিযোগ করেছেন, তার কি তদন্ত হয়েছে আমরা জানি না কি হয়েছে। এবং বিএসএফ গুলি করে যাকে হত্যা করেছে বিজয় আহমেদ, সে ব্যাপারে কোনো পদক্ষেপ হয়েছে? আমি আপনাদের সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত 4টি সংস্থা পুলিশের উপর
কাজ করে তাদের একটা রিপোর্ট আপনাদের দেখাবো। যিনি প্রশ্ন করছিলেন রিপোর্টের উত্তর পেয়ে যাবেন। এই আপনারা জানেন যে CSDS, সেন্টার ফর দ্য স্টাডিজ অফ ডেভেলপিং সোসাইটি, তাতে বহু পুরনো বিচারপতি IPS অফিসাররা আছেন, তারা খেটে খুঁটে 4টি সংগঠন মিলে কমন কজ রিপোর্ট প্রকাশ করেছেন। সেই রিপোর্টের একটা অংশ আমি পড়ে দিচ্ছি, সেই অংশটা আপনারা তাহলে বুঝতে পারবেন যে প্রশাসনের খাঁচে খাঁচে, প্রশাসনের স্তরে স্তরে কি পরিমাণ নট বাই ল বাট বাই আইডিওলজির দ্বারা গোটা প্রশাসন পরিচালিত হচ্ছে। এটা আমার কথা না, কি বলছেন রিপোর্টে? 2/3 of the police personnel in the state of Rajasthan, Maharashtra, Madhya Pradesh, West Bengal, Gujarat 67%, West Bengal 68%, and Jharkhand 66% held the opinion that Muslim community is likely to be naturally inclined to committing crime. কি বলবেন? এটা বন্দিমুক্তি কমিটি বা APCR এর রিপোর্ট নয়, এটা কমন কজ, লোকনীতি এবং CSDS এর রিপোর্ট। তারা বলছেন পশ্চিমবাংলার 68%, আমি আমাদের যদি বলেন আমি বলবো 90%, তো আমি ধরে নিচ্ছি 68% পুলিশ তারা মনে করে মুসলমানরা অপরাধ প্রবণ জাতি। ফলে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি জানতে চাই, আমি রাজ্য সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করছি, জনপ্রিয় মিষ্টান্ন ভান্ডার যারা ভেঙেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? আমরা তথ্য দিয়ে দেখালাম, ভারত সরকার দেখিয়েছেন যে কি পরিমাণ। আমার বাড়িতে আগুন লাগলে আমি দৌড়ে গিয়ে কি করি? যে কোনো একটা লিখে দিন FIR, মানে কমপ্লেন। আমি কি ছুটে যাব তখন DTP সেন্টারে? কেন বলছি পরিকল্পিত? আমার বাড়িতে কেউ আগুন লাগালে আমি কি আগে কোথায় যাব? অভিযোগ জানাতে থানায় যাব না DTP সেন্টারে যাব? আমাকে DTP করে দিন, DTP করে তারপরে যাবে, এবং সেই DTP আমি দেখাবো আপনাকে যে কারুকার্য করা। ফলে পুরোটাই পরিকল্পিত। এবং আমাদের আশঙ্কা, ভারত সরকার জেনোসাইড কনভেনশনে স্বাক্ষর করেছে 1948 সালে, যে জেনোসাইড কনভেনশন, তার যে 5টা আছে, ক্রাইটেরিয়া আছে, তার অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে যে মেন্টালি আপনি যদি কাউকে, কোনো কমিউনিটি, কোনো রিলিজিয়াস কমিউনিটিকে যদি আপনি ক্রমাগত ইনস্টিক্ট করেন, ক্রমাগত বিপদাপন্ন করেন, সেটাও জেনোসাইড। ভারত সরকারের কাছে আমাদের দাবি, 59-এ পণ্ডিত নেহরুর নেতৃত্বে ভারত সরকার জেনোসাইড কনভেনশনে সই করেছে। সেই সইতে ভারত সরকার, আর সেই অর্থে এই সারা দেশ জুড়ে এবং পশ্চিম বাংলায় যে ঘটনা ঘটানো হচ্ছে, জেনোসাইড খালি ফিজিক্যালি মানা নয়, মেন্টালি। আজহার বলছিলেন, আমার এক বন্ধু সেদিন আমাদের এক মিটিং এ বলছিলেন যে রাস্তায় বেরোতে আমার ভয় করে, দূর করে, কখন কোথায় পিটিয়ে দেওয়া হবে। এটা জেনোসাইড কনভেনশনের 2 নম্বর আপনারা দেখে নেবেন, যে একটা রিলিজিয়াস কমিউনিটিকে তার পার্সিকিউট করার যে পরিকল্পনা। ফলে গোটাটাই পরিকল্পনা করে করা হয়েছে। আমরা এটাও বলছি রাজ্য সরকারের কাছে যে ভারতবর্ষের আইন অনুযায়ী ফলস FIR করা এবং প্রশাসনের মদতে, পুলিশ অফিসার করে রাখিনি যে মহিলা, সে বলছে সমাপন, মানে এত ব্যস্ততা, এত সেবা, পুলিশ এত জনগণের দুঃখে পীড়িত, এই কমপ্লেনটা করে রাখার সময় পাইনি। ও দাদা করে দিয়েছে, কোন এক দাদা করে দিয়েছে, টেলিফোনে বলে দিয়েছে। এবং দেখবেন অভিযোগ, দেখবেন তো ফ্যাক্ট ফাইন্ডিং যারা করেছেন প্রত্যেকে বলেছেন যে 4 পুলিশ প্রশাসন, এমনকি জনপ্রতিনিধি, MP ফোন করছেন, MLA ফোন করছেন, তাদের ফোন পর্যন্ত পুলিশ প্রশাসন ধরেননি। ফলে আমাদের দাবি, পরিকল্পিতভাবেই সারা পশ্চিম বাংলায় উত্তাল করা ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের অংশ এটা। শুধু 2-4 জনকে ধরে সেই মাথা আছে, সেই মাথাকে খুঁজে না বার করলে কালকে মহেশতলা হবে, পরশু দিন বাঁশতলা হবে, তারপর দিন ঢাকুরিয়া হবে। যদি মাথাদের খুঁজে বার করে
তাদের বিচারের দরজায় না আনা যায়, তার এই ঘটনা ক্রমাগত ঘটবে। আমরা রাজ্য সরকারের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি যে ক্রমাগত এই ষড়যন্ত্রের মাথাকে খুঁজে বার করুন। এক, দ্বিতীয়ত যাদের ফলস ভাবে গ্রেপ্তার করেছে 550 মানুষ, তাদের অবিলম্বে, নিশ্চয়ই আমরা চাই আইনের পথে চলবে। ঘটনা ঘটেছে, অপরাধ যারা করেছেন তারা অপরাধী, এবং অপরাধীর পরিকল্পনা যারা করেছেন, যারা মদত দিয়েছেন, দাঁড়িয়ে থেকে থানার সামনে পুলিশের পদস্থ, তারও ভিডিও ক্যাসেট আছে, আমরা আজকে দেখাচ্ছি না সেগুলো। পুলিশের কোন কোন অফিসার দাঁড়িয়েছিলেন, করেছেন, তাদেরকেও মদতদাতাদের সমান অপরাধী, তাদেরকেও উপযুক্ত শাস্তির ব্যবস্থা, বিচারে কাজ করে তাদেরকে নিয়ে আসতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু একটা বড় অংশই মাইনরিটি আক্রান্ত, আগামী বৃহস্পতিবার বেলা 3টের সময় মাইনরিটি কমিশনের চেয়ারম্যানের কাছে ওই ফুল ডকুমেন্ট আমরা তার সাহায্য চাইব, যে তার কাছে আমরা ডেপুটেশন দেবো। আমরা মানবাধিকার কমিশনে যাব, যদিও জানি এসব কোয়াজি, কিন্তু তবু আমরা যাব। এবং যে সমস্ত বাচ্চাদের মারধর করা হয়েছে, পশ্চিমবাংলার চাইল্ড রাইটস কমিশন আছে, আমরা চাইল্ড রাইটস কমিশনের কাছে যাব। এবং রাতের অন্ধকারে পারফরমেন্স অফ ডিউটির মধ্যে পড়ে নাকি পুলিশ রাত 2টোর সময় দরজা ভেঙে ঢোকায়? এটা পুলিশ ম্যানুয়ালে আছে নাকি? যে বাড়িতে পুরুষ নেই সেই মহিলা, আমরা সেই মহিলাদের নিয়ে এসে মহিলা কমিশনে আমরা অভিযোগ জানাবো। এবং প্রকৃত সত্য, বিহাইন্ড দ্য স্ক্রিন কারা পরিকল্পনা করেছে, আমরা বড় স্ক্রিনটা নিয়ে ওইখানে কারা কারা দাঁড়িয়ে থেকে, কোন পুলিশ অফিসার দাঁড়িয়ে থেকে এইগুলো করেছেন, আমরা স্ক্রিনটা নিয়ে, রাস্তার মোড়ে মোড়ে স্ক্রিনটা নিয়ে আমরা দেখাবো। যদি আমরা আশা করব রাজ্য সরকার ব্যবস্থা নেবেন, আমাদের অতদূর হয়তো যেতে হবে না। আমরা চিফ সেক্রেটারিকে আগামী সপ্তাহেই, এই সপ্তাহেই আমরা তার দর্শন পাওয়ার জন্য ইন্টারভিউ, আমরা উভয় সংগঠন আরো বন্ধু সংগঠনদের আবেদন করব। আমরা চিফ সেক্রেটারির কাছে দেখা করতে যাব, তার ইন্টারভিউ শিখ করব। এবং কলকাতা, মুর্শিদাবাদ এবং পশ্চিমবাংলার সমস্ত জেলায় আমরা কনভেনশন করে, কলকাতার কনভেনশনের ডেট আমরা 2-4 দিনের মধ্যে জানিয়ে দেবো। আপনারা যারা আজকে আমাদের এই একটা পুলিশ স্টেট দেখছেন, যার পিছনে প্র্যাকটিক্যাল হচ্ছে আইএসএস এর আইডিওলজি আছে। বিচারপতি থেকে শুরু করে বিচারপতির বেশিরভাগ অংশ পুলিশ, যারা ভারতবর্ষের কনস্টিটিউশন দ্বারা পরিচালিত হচ্ছে না, আইএসএস এর আইডিওলজি দ্বারা পরিচালিত হচ্ছে, যেটা রিপোর্টও তার প্রমাণ। थैंक यू আপনাকেও। कभी आपने देखा होगा हनुमान जी पहाड़ अपने हाथों से ले जाते हुए, मगर ये राम का चेहरा आज ऐसा कर दिया गया। मर्यादा पुरुषोत्तम राम का चेहरा आज ऐसा कर दिया, किसी ने ये सवाल नहीं किया। ठीक उसी तरह से ये देखिए हनुमान जी का चेहरा क्या खूबसूरत है। जड़ी बूटी जो ले जाकर लंका से वो लक्ष्मण जी का वो उनको जिंदा कर देते हैं, मगर वो हनुमान जी का चेहरा इतना खूंखार बना दिया है। हिंदुओं में क्यों ने सवाल किया? का नेशन है, जगह है बंगाल, उस बंगाल के अंदर हर रोज कुछ ना कुछ आए दिन कोई कम्युनल वायलेंस, कोई रामनवमी के वक्त में, कोई किसी और ओकेशन के वक्त में, ये क्या कर दिया मेरे देश को, मेरा बंगाल को किसका नजर लग गया है जो फायदा पहुंचाने के लिए। और आप लोग सब लोग जानते हैं कि किस पार्टी को ये इलेक्टोरल बेनिफिट मिला है पिछले
2013-2002 के बाद से आप पकड़ ले तो किस पार्टी को सबसे ज्यादा इसकी बेनिफिट? तो आखिर ये मुसलमान को टारगेट क्यों किया जाता है? सबसे ज्यादा विक्टिम मुसलमान है। अब इसके बाद क्या होता है? जब दंगा होता है, फसादात होता है, एनआरसी के वक्त में भी देखा गया है, इन द गाइज ऑफ पुलिस, इन द गाइज ऑफ बीएसएस, कुछ लोग जो है इनके ड्रेसेस पहन करके कैमरे, उनको मारा जा रहा, पीटा जा रहा, उसके बाद उसको बंद कर दिया जा रहा। ये एक पैटर्न बन गया है। आखिर ये पैटर्न हमारे देश के अंदर किस लिए लागू किया गया है? इसका किसको बेनिफिट जा रहा है? हमने कल एक मैसेज देखा जिसमें 2% मुर्शिदाबाद में जो है इजाफा हुआ है। जो है मुसलमान जो है लगभग 5,000 मुसलमानों के ऊपर एफआईआर है। और इसका एफआईआर के बाद क्या होता है? इकोनॉमिकल क्रश होता है। मुसलमान कम्युनिटी को इकोनॉमिकली टारगेट किया जाता है। ये पासपोर्ट नहीं बना सकेंगे, ये बाहर नहीं जा सकेंगे, इनको सोसाइटी কিন্তু এখন